এখন আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হলো মোশন। মোশন বা গতির মধ্যে আমরা বেসিক্যালি আমরা যদি বলি যে এই মানুষটা বসে আছে, যদি বলি এই মানুষটা বসে আছে তাহলে আমরা বলি যে এটা স্থির আছে। আবার যদি মানুষটা দৌড়াতে শুরু করে তখন আমরা বলি যে এটা গতিতে আছে। কিন্তু যদি আমরা বলি এই মানুষটা কোথায় আছে, এই মানুষটা কিন্তু পৃথিবীর ভিতর আছে, পৃথিবী নিজেই ঘুরতেছে, তার মানে সে স্থির আছে, এই কথাটা মিথ্যা। আর এই যে গতি, এই যে গতিশীল আছে নাকি এই নিচের যে মাটিটা আছে সেটা গতিশীল আছে, সেটা কিন্তু ঠিক মতো বলতে পারবো না। বলতে পারবো না মানে এই মানুষ অনেক চেষ্টা করে প্রমাণ করার চেষ্টা করবে যে না সে হাঁটতেছে, কিন্তু রাস্তা যদি বলে যে না আমি পিছনের দিকে গেছিলাম ও তো দাঁড়িয়ে ছিল, তাহলে রাস্তার সাথে তর্কে বিতর্কে তুমি যত ধরনের যুক্তি দাও না কেন, চারপাশে বাতাস এবং অন্যান্য জিনিস না থাকলে এই লোকও বলতে পারবে না সে হাঁটতেছে নাকি রাস্তা পিছনে পিছিয়ে যাচ্ছে। সো গতিটা আসলে আপেক্ষিকই হয়। সো কোনো কিছুর সাপেক্ষে আমরা বিবেচনা করি বলতে পারো। সো পরম স্থিতি আসলে নাই, সবকিছুই গতিশীল আসলে। তো আমরা যেটা স্থিতি বলি সেটা হলো আপেক্ষিক ভাবে বলি। আর এখানেও গতিটা রাস্তার সাপেক্ষে মানুষের বা মানুষের সাপেক্ষে রাস্তার হচ্ছে, কারো না কারো সাপেক্ষে হচ্ছে। সো তোমাদের এটার অনেক দেখতে যাব না, কারণ এটা 9-10 এর ক্লাসের জিনিসপত্র। আমি শুধু সরাসরি আমাদের কাজের জায়গায় চলে আসি। আমাদের দুইটা জিনিস করে আগে শিখি, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্সের এইখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত এভাবে আসলে এই পুরো রাস্তাটা, এই যেটাকে যদি লম্বা করে দেই এই পুরো পাকা পথটাকে, তাহলে এই যে পথটা পাচ্ছ টোটাল পথের দূরত্বটাকে আমরা ডিসটেন্স বা দূরত্ব বলি, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ডিসপ্লেসমেন্ট হলো সরণ। এইখান থেকে এই এ টু বি তুমি ধরো এইভাবে আসছো, তাতে কিছু আসা যায় না। এ থেকে বি পর্যন্ত সবচেয়ে শর্টেস্ট যে ডিসটেন্স, সবচেয়ে ন্যূনতম যে দূরত্ব, সেটাকে বলা হয় সরণ, এস। এই সরণ হইল সবসময় আদি বিন্দু, যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে যা শেষ হয়েছে, ফিনিশিং পয়েন্ট আই থেকে এফ এর দিকে হয়, ইনিশিয়াল পয়েন্ট থেকে এফ এর দিকে হয়। তার মানে এটার একটা দিক আছে, কিন্তু এটার কোনো দিক নাই, বাঁকা হইতে পারে। তার মানে এটা হলো স্কেলার, এটা হলো ভেক্টর কোয়ান্টিটি। এটা দিক এবং মান দুইটা আছে, এটাকে ভেক্টরের মতো বলা যাবে। রাত দিয়া শুনতে পাচ্ছ? জি ভাইয়া। দিয়া ভালো আছো? তোমার সাথে অনেকদিন কথা হয় না। হ্যাঁ। ওকে। দ্রুতি জেনারেলি আমরা বুঝি ছোট হাতের বি দিয়ে যদি লিখি তাহলে সেটা হলো ডিসটেন্স পার ইউনিট টাইম। মানে কি সময় যদি কোনো একটা গাড়ি ডি দূরত্ব চলে থাকে তাহলে প্রতি সেকেন্ডে কত দূরত্ব করে অতিক্রম করতেছে সেটাই বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের হার বা দ্রুতি। আর বেগ বলা হয় এস বাই টি কে, মানে সরণের হারটাকে। টি সময় যদি কোনো কিছু এস দূরত্ব যায় তাহলে এক সেকেন্ডে কতখানি করে সরণ যাচ্ছে, সরণ হচ্ছে বস্তুটা, সেটাকে আমরা বোঝাই সরণের হার বা বেগ দ্বারা। এটাকে যদি অন্যভাবে বলো, অবস্থান দিয়ে বলো, অবস্থান এটা একটা অবস্থান, এই অবস্থান এটা একটা অবস্থান, বি অবস্থান, অবস্থানের পরিবর্তন হয়েছে এ টু বি এর দিকে, তো অবস্থানের পরিবর্তনের হার কেউ বেগ বলে।
সময়ের সাপেক্ষে যদি বলো কথাটা আরো সুন্দর লাগবে। সময় সাপেক্ষে সরণের হারই বেগ অথবা সময় সাপেক্ষে অবস্থান পরিবর্তনের হারটাকে আমরা বেগ বলতেছি। এখন চলে আসো, যদি আমরা কিন্তু প্রথমে দেখো একটা জিনিস খেয়াল করে, অবস্থান সেটার পরিবর্তন নিয়ে কাজ করলাম। অবস্থান পরিবর্তনের হার প্রথমে আমরা চিন্তা করলাম, অবস্থান নিয়ে কথাবার্তা বললাম, অবস্থানটা কি আসলে একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দু, ধরো এটা 0 বিন্দু, ওইখান থেকে এটা কত দূরে আছে সেটা দ্বারা আমরা যেটা কোন একটা জিনিসের অবস্থান বলতেছি। অবস্থান ভেক্টর আমরা চিনেছি আগে। অবস্থানের পরিবর্তনটাকে আমরা সরণ বলতেছিলাম। এরপরে কি করলাম, অবস্থান পরিবর্তনের হার, সেটাকে আমরা বলতেছি বেগ। এইবার বলবো হলো বেগের পরিবর্তনের হার, এটার নাম হবে ত্বরণ। সিকোয়েন্সটা মাথায় রেখো, কিভাবে সায়েন্টিস্টরা চিন্তা করেছে জিনিসগুলোকে। ওকে, তো তোমার ধরো একটা গাড়ি চলতেছিল, একটা গাড়ি আগে ইউ বেগ ছিল এইখানে থাকা অবস্থায়, গাড়িটা এখানে যখন চলে আসছে তখন ওই বেগটা ভি হয়ে গেছে। এইখান থেকে এইখানে ভিতে যাওয়ার আগ মুহূর্তে মানে যে সময়টা লাগছে ইউ থেকে ভি হইতে সেটা ছিল টি। তাহলে আমরা বলতে পারি টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে ধরো ডেল্টা ভি, বা বলতে পারো ভি মাইনাস ইউ। তো আমরা এখন বলতে পারি তাহলে 1 সেকেন্ডে কতখানি বেগের পরিবর্তন হচ্ছে, মানে বেগটা কি হারে বাড়তেছে প্রতি সেকেন্ডে সেটা যদি আমরা বলি তাহলে এরকম হবে। অথবা বলতে পারি আমরা ভি মাইনাস ইউ বাই টি। এইটাকে বেগের পরিবর্তনের হারটাকে আমরা ত্বরণ বলতেছি, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, কিছু জিনিস একটু ক্লিয়ার করে বলি। দ্রুতির দিক কোন দিকে? দ্রুতির কোনো দিক নাই, এটা সরণ, সরণের সাথে কানেক্টেড না, এটা দ্রুতি হলো দূরত্বের সাথে কানেক্টেড, তাই এটা কোনো দিক নাই। বেগ, বেগের দিক কোন দিকে হয়? সরণের দিকে, মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে আসলে বেগটা কাজ করে। এইখানে যে বেগটা আমরা চিন্তা করতেছি এটাকে রৈখিক বেগ বলে জেনারেলি। এইখানে যেটা হচ্ছে সেটার মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে। এইটা দেখে মনে হয় যে বেগ যে দিকে ত্বরণও সেই দিকে। তোমাদেরও কি তাই মনে হয় ত্বরণের দিকটা বেগের দিকে? দিশা আর আদিয়া বলো। হ্যাঁ, বেগের পরিবর্তনের দিকে। গুড, ভেরি গুড, এইটাই চাচ্ছিলাম শুনতে। আসলে ত্বরণের দিকটা বেগের দিকে না, বেগের পরিবর্তনের দিকে। বেগটা যেদিকে পরিবর্তিত হচ্ছে ওই দিকে। এই কথাটা আবার কি মানে আছে সেটা আমরা দেখবো আরো একটু সামনে গিয়ে। যাই হোক, আমরা ত্বরণ বুঝলাম। এইটুকু বোঝার পরে আমরা গতিসূত্র, এই কয়টা জিনিস ব্যবহার করে আমাদের যে গতিসূত্র তৈরি হয় সেগুলো আমি এখন প্রতিবেদন করব না, কারণ এটা 19 এর সম্পূর্ণ বিষয়টা। আমি সরাসরি জাস্ট লিখে দিচ্ছি সূত্রগুলা, এটার ইউজ দেখবো আমরা এখন। যদি ত্বরণ না থাকে সমবেগের সূত্র ইউজ করি আমরা, s = vt। যদি ত্বরণ থাকে তখন আমার এটা ইউজ করতে হয়, জেনারেলি এটা আমরা ইউজ করি না বলা যায়। এটা হলো গড়বেগ ব্যবহার করে অঙ্কটা করা হচ্ছে। আচ্ছা, গড়বেগ নিয়ে একটু কথা বলে ফেলি। যদি এখান থেকে এখানে একটা বস্তু আসে তখন এই পুরো দূরত্বটাকে নিয়ে যদি সময় দিয়ে ভাগ করে দাও তাহলে এটা আসলে একটা গড়ে বেগ বের হলো। কিন্তু তুমি যদি খুব ছোট্ট একটা জায়গায় এখানে যদি একটা বেগ বের করতে, খুব ছোট্ট একটা দূরত্ব দিকে টাইম দিয়ে ভাগ করতা, তাহলে এই যে দিকটা চেঞ্জও হয় নাই, মোটামুটি ওই সময়ের একটা ভালো তাৎক্ষণিকভাবে একটা বেগের সংজ্ঞা তুমি পেয়ে যাচ্ছ। তার মানে এই জায়গাটার মধ্যে তুমি যে বেগটা বের করতে পারতেছো সেটা আসলে খুব কম দূরত্ব নিয়ে খুব কম সময়ের জন্য যে দূরত্বটা অতিক্রম করছে সেটা দ্বারা তুমি তাৎক্ষণিক দ্রুতি বের করতে পারবা। তাৎক্ষণিক দ্রুতি। কিন্তু গড় বেগ দুই ধরনের হতে পারে। গাণিতিক গড় যদি বলে তাহলে হতে পারে যে তোমার এই পয়েন্টে একটা বেগ v1, এটা v2, এটা v3, বড় ধরো v1 2 3,
তুমি ওইখান থেকে গড় বের করতে চাচ্ছ, গাণিতিক গড়, যদি এটা ফিজিক্সে গড় হিসেবে কাউন্ট করি না আমরা, গাণিতিক গড় এরকম দেখতে হবে। কিন্তু বেসিক্যালি গাণিতিক না বের করে গড় যদি বললে, এখান থেকে এই পর্যন্ত সমস্ত দূরত্ব ডিভাইডেড বাই সময় নিলেই হয়ে যাবে। তো তোমরা এতটুকু বুঝছো, এটা হলো গাণিতিক দ্রুতি মানে গড়, আর হলো উপরেরটা হলো, এটা হলো আমাদের তোমার কি বলে গড় ত্রুটি। আর যদি তোমাকে গড় ত্রুটি নরমালি বলে, কিছুই না বলে, তাহলে তুমি এটা বের করবা, এটা বের করো না। আর বেগের ক্ষেত্রে একই ধরনের কথা বলবো, কিন্তু বেগের ক্ষেত্রে এই পথ বরাবর এইখান থেকে এখানে টোটাল যে সরণটা হয় সেই এসটা নিতে হয়, টোটাল যে টাইম সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে আসলে গড় বেগ বের হয়ে যায়। কিন্তু তাইলে গড় বেগ আর নরমাল বেগের পার্থক্য কি? নরমালি বেগ বলতে আসলে এটা বোঝায় না, নরমালি বেগ বলতে বোঝায় হলো তাৎক্ষণিক বেগকে, মানে খুব কম সময়ে যতখানি সরণ হয়েছে সেটা নিয়ে আমরা হিসাব করি, কারণ এতে দিকটা পরিবর্তন হয় না। এই যে দেখো না, এখানে বেগের দিক বারবার বারবার চেঞ্জ হয়েছে। তো আমরা যেটা বের করতেছিলাম, অনেক বড় দূরত্ব যাওয়ার হিসাব করলে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু আসলে গড়ে পাচ্ছিলাম সরণ বেগটা। সরণ বাই সময় করলে বেগ পাচ্ছিলাম, এটা ঠিক, কিন্তু সরণটা দেখো না, সরণের সময় বেগ চেঞ্জ হয়েছে না, গাড়ি গাড়ি মোড় ঘুরেছে, গাড়ির মধ্যে অনেক কিছুর মধ্যে চেঞ্জ আসছে। এই কারণে আমরা এটাকে গড় বেগ বলতেছি। কিন্তু তুমি যদি খুব ক্ষুদ্র সময়ের জন্য নেও কাজটা করো, তখন এটাকে তাৎক্ষণিক বেগ বলে। যখন আমরা ডিফারেন্সিয়েশন শিখবো ম্যাথে, তখন তোমার আরো ভালোভাবে বোঝানো যাবে যে আমরা তাৎক্ষণিক বেগ বলতে যেটা বোঝাই সেটা হলো ডিডিটি অফ এস কে বোঝাই, বা খুবই ক্ষুদ্র সময়ের সাপেক্ষে সরণটাকে বোঝাই। যারা আমাদের কাছে ম্যাথ করতেছো তারা অলরেডি লিমিটের ধারণা পেয়ে গেছো। সো এই জিনিসটাকে যদি আমি একটু ভালো করে বোঝাই, তাহলে দেখতে এরকম হবে। এইখান থেকে এইটুকু পথ যাওয়ার সময় যদি আমি বলি এইখানে বেগ কত ছিল, তাহলে কি করতে হবে? এইখানে বেগ কত ছিল যদি বলা হয় একদম এক্স্যাক্টলি এই দিকে, এই জায়গাটায় বেগ কত হয়েছে, তাহলে এটার একটু আগে আর এটার একটু পরে যায় চিন্তা করতে হবে। তার মানে হইলো এইটুকু ক্ষুদ্র একটা সে সরণ হয়েছে, সেটাকে নাম দিলাম ডিএস। এই ডিএস সরণ হইতে যদি ডিটি টাইম লেগে থাকে, সেটা দ্বারা যদি হিসাব করি, তাহলে পারফেক্টলি আমরা সরণটা পাচ্ছি। কিন্তু এইখান থেকে টোটাল এই পর্যন্ত সরণ নিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে আসলে গড়ে বেগটা বের হয়ে যাবে। এক্স্যাক্টলি তাৎক্ষণিকভাবে এই জায়গার অবস্থাটা কেমন সেটা বোঝা যাবে না। আমরা বলি যে গড়ে 10 কিলোমিটার/আওয়ারে চলতেছিল, কিন্তু আসলে হিসাব করলে দেখা যাবে যে কিছু কিছু সময় গাড়িটা অনেক আস্তে চলছিল, মাঝখানে দেখা গেল থাইমা তোমরা একটু ফুচকা খাইছো, চটপটি খাইছো, কিছু একটা করেছো, তারপরে আবার গাড়িতে চড়ে আবার চালাইছো। তো ওই যে মাঝখানে থেমেছিলা, ওই তাৎক্ষণিক বেগের মধ্যে ওইটা ধরা পড়বে। ওই সময় এটা 0 হয়ে যাবে, ওইটাতে টাইমে ভাগ করলেও অ্যান্সার 0 পাবা। তার মানে ক্ষুদ্র একটা সময়ের সাপেক্ষে যতক্ষণে বেগটার দিক চেঞ্জ না হয়, বেগটার মানও তেমন একটা চেঞ্জ না হয়, ঠিক ওইটুকু সময়ের মধ্যে সরণটা দিয়ে সময়কে ভাগ করে দিলে আমরা যে বেগটা পাবো, ওইটা হলো ওই সময়ের তাৎক্ষণিকভাবে বেগ। এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্সের লিমিটের ভাষায় লিখি, তাইলে আমরা চাচ্ছি লিখতে ব্যাপারটা এরকম যে সময়ের পরিবর্তনটা একদম 0-র কাছাকাছি হবে। ওই অবস্থায় যে সরণ হবে, ওটাকে যদি টাইম দিয়ে ভাগ করো, এই পুরো জিনিসটাই হলো আমার তাৎক্ষণিক বেগ। মানে টাইমটা এত কম যেটা একদম 0-র কাছাকাছি সময় নিয়ে আমরা ওই সময় যতটুকু সরণ হচ্ছে সেটা দিয়ে ওই সময়টাকে ভাগ করে দিলাম, তাইলে আমরা যে বেগটা পাচ্ছি সেটাই হলো তাৎক্ষণিক বেগ। এটাকে লিমিটের ভাষায় লিখলাম, ডিফারেন্সিয়েশনের ভাষায় লিখলে এরকম দেখা যাবে, এটা আসলে ভি। আই থিঙ্ক তোমরা আরো ডিফারেন্সিয়েশন এবং লিমিট যত ভালোভাবে পড়বা, ততখানি ভালো মতো বুঝে যাবা। ঠিক আছে, আমরা যেহেতু ফার্স্ট পেপারে অলরেডি ম্যাথে করতেছি, এটা ম্যাথ ক্লাস পরশু দিনই আছে, যারা বুঝতেছ না তারা আবার পরশু দিন ভালো মতো বুঝবা।
এই হলো আমাদের দ্রুতি আর বেগের তাৎক্ষণিক বেগের ব্যাপার স্যাপার। তাৎক্ষণিক বেগটা গ্রাফ দিয়েও বের করা যায়, যেটা 9 টেনে তোমরা শিখে আসছিলা। তোমাদের কি মনে আছে না? দেখাবো। ডিফারেন্সিয়েশন তো 9 টেনের বাচ্চারা পারতো না, তারা গ্রাফ ব্যবহার করে তাৎক্ষণিক বেগ বের করতো। তোমাদের কি এই ঘটনা মনে আছে কেমনে করতাম? 9 টেন পাস করছো সবাই? মান্নান, দিশা, দিয়া, কেউ কি আছো? ভাইয়া আছে। ওকে, ঠিক আছে, আমরা এখানে চলে যাই, না করলাম এটা। তোমাদের তো বললাম না কিছু পড়াই দিলাম। আসো, h is equal to vt, h is equal to u plus v by 2 into t। এরপরে আমরা যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব সেটা হলো v স্কয়ার is equal to u স্কয়ার plus 2as। এরপরে হলো v is equal to u plus at। এরপরে হলো x is equal to ut plus half at স্কয়ার। সরি, সিকোয়েন্সটা ভুল করেছি আমি, এটা আগে দেব। ut plus half at স্কয়ার, এরপরে v is equal to u plus at দেব। এখন দেখো, আমি কিছু কথা লিখে দিচ্ছি। এই সূত্রগুলো সবসময় যখন a is equal to constant তখন ইউজ করব। আর এটার পাশে লিখে রাখো, এটা জেনারেলি ইউজ করবই না, এটার গড় বেগের কনসেপ্ট ইউজ করে সূত্রটা তৈরি করা হয়েছে। গড় বেগ ইউজ করে আমরা অঙ্ক করব না জেনারেলি, দরকার পড়বে না করার। আচ্ছা, তো এরপরে আমি বলবো হলো, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর সিকোয়েন্স চলতেছে, মানে সবার আগে অঙ্ক করতে দিলে এই সূত্র লিখবা, কারণ এই সূত্রতে অঙ্ক বেশি আছে। তারপরে যদি না হয় এটা দেখবা, তারপরে এটা লিখবা। তোমরা যেটা করো সেটা হলো আগে v ইকুয়াল টু u প্লাস এটি সহজ তো সূত্রটা, এটা আগে লেখো, কিন্তু তা করবা না, তাহলে অঙ্ক করতে দেরি হবে অযথা। এটা শর্ত হলো প্রথমে এই কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকতে হবে এই সূত্রগুলো ইউজ করতে গেলে। এরপর তোমার বলতে হবে বেগ এখানে ভ্যারিয়েবল থাকতে হবে, মানে পরিবর্তনশীল থাকতে হবে। এই কনস্ট্যান্ট, বেগ ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল যদি থাকে তখন তুমি এই সূত্রগুলো ব্যবহার করতে পারবা, না থাকতে পারবা না। আর এই সূত্রটা h is equal to vt অ্যাপ্লাই করতে পারবা যখন a শূন্য থাকবে, ত্বরণ থাকবে না, আর v টা কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে। এখন যদি এমন কেস হয় যেটার মধ্যে u v w বেগ হচ্ছে, ত্বরণ a1 থেকে a2 হয়ে যাচ্ছে, মানে ত্বরণের পরিবর্তন হচ্ছে, a ভ্যারিয়েবল আর বেগ তো অবশ্যই ভ্যারিয়েবল। ত্বরণ পরিবর্তনশীল, ত্বরণ এক থাকতেছে না, আর ভিও পরিবর্তনশীল। তখন কি করবা? প্রথম কথা, তখন কি করবা সেটার সব থেকে বড় কথা হলো তখন এই সূত্রগুলো ইউজ করা যাবে না। এরপরে যে কথাটা সেটা হলো তখন তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ইউজ নিতে হবে। তখন তুমি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সাহায্যে অঙ্ক করবা। কেমনে করবা ওইটা ওই অঙ্কে আমরা দেখাবো, ওই ধরনের অঙ্ক যখন আসবে। বাট তুমি যে যা যা জানো আর কি জানো না সেটা জানা উচিত। এটা তুমি জানো এই সূত্রগুলো কোথায় ইউজ করা যায় সেটা তোমার জানা উচিত। এই রকম কেস যেখানে দেখবে ত্বরণ পরিবর্তন হচ্ছে, ওইখানে হুট করে তুমি এই ধরনের একটা সূত্র, গতিসূত্র ব্যবহার করে দিয়ে অঙ্ক করতে ইচ্ছা করবে, কিন্তু ইচ্ছাটাকে দমন করে বন্ধ করে রাখার চেষ্টা করো,
কারণ ওইখানে এই সূত্রের একটাও খাটবে না। এই সূত্রগুলো প্রত্যেকটাই, এই যে দেখো এ আছে, A1 A2 বসানোর জায়গা নাই কিন্তু এখানে। তো এই জিনিসটা সাবধান থাকো। ত্বরণ পরিবর্তন হয় এমন কোন এমন কোন কিছু কি জানো না তোমরা 19 জানতা না? দিশা? আচ্ছা, এখন যাই হোক, আচ্ছা আসো তোমরা মানলাম। ভাইয়া এটা হবে ভাইয়া, হ্যাঁ দিয়া বলো। যে একটা উদাহরণ ছিল একটা রশির মাথার মধ্যে একটা পাথর বেঁধে তারপর ওটাকে রাউন্ডে ঘুরানো, তাহলে ওখানে কি ইয়ে হবে, ত্বরণ ভিন্ন হবে? একটা রশিকে এখানে বেঁধে আমরা এখানে যদি একটা ঘোরাই, পাথর বাঁধা। হ্যাঁ। তাহলে এটার মধ্যে যে ত্বরণগুলা কাজ করবে সেটা নিয়ে আমরা আসলে ডিসকাস করব অনেক ভালোভাবে। তারপরে বলতেছি যে এখানে আসলে ত্বরণ, একটা ত্বরণ হয় এইদিকে আর একটা ত্বরণ হয় এইদিকে, এই দুটো লব্ধি এইদিকে কাজ করে। যদি তুমি এই রশিটাকে ভালো মতো ঘোরাও তাহলে কোনো সমস্যা নাই। সমবেগে যদি ঘুরাইতে থাকো তাহলে তুমি আসলে কি বলবো, সমবেগে ও না, ঠিক বেগটা পরিবর্তন করে ঘুরাইলেও না, এইখানে যে সবসময় ত্বরণের পরিবর্তন হবে এমন কোনো কথা নাই। এটা ঠিক আছে, মানে এটা এই দুটাই ফিক্স থাকতে পারে। কিন্তু ভাই আমাদের বইয়ে যে লেখা ছিল যে এই ক্ষেত্রে ত্বরণ এক এক সময় এক এক রকম হবে, কারণ আমার ফোর্স সবসময় এক নাও হতে পারে। এক্স্যাক্টলি, সেটাই তো আমি বললাম। যদি তুমি ফোর্স ভিন্ন ভিন্ন দাও তখন ধরন ভিন্ন ভিন্ন হবে, কিন্তু ফোর্স সবসময় এক হবে না সেটা তো আমি বলি নাই। আমি বললাম এইটারও যদি সমবেগে ঘোরাইতে চেষ্টা করি বা সম ফোর্সে, একই ফোর্সে ঘোরাইতে চেষ্টা করি তাহলে এখানেও সমত্বরণ সৃষ্টি করা সম্ভব, এখানেও এই সূত্র প্রয়োগ করা সম্ভব, সেটা বললাম তোমাকে আমি। কথা বুঝছো? জি। বইয়ে তো তাহলে কথাটা সুন্দর করে লেখাই ছিল, তোমার না কনফিউশনটা কোন বললেন না জায়গায় ছিল? বিভিন্ন বিভিন্ন ত্বরণের জন্য, তাহলে আমি বললাম যে আমি ফোর্স যদি না দেই ঠিক মতো তাহলে তো ওই যে এক এক সময় এক এক ত্বরণ আসবে, সেটাই বললাম আমি। হুম হুম হুম, না ঠিক বলেছো, তোমার উদাহরণটা ঠিক ছিল। এই ক্ষেত্রে তোমার উদাহরণটা খাটবে, যে বল যদি পরিবর্তন করে ঘোরাই একটু একটু পর পর, তাহলে কিন্তু সেটা আমাদের এই সূত্রগুলার অ্যাপ্লিকেশনের পর্যায়ে আর পড়বে না, এইখানে চলে আসতে হবে। তুমি ঠিক বলেছো দিয়া, রাইট। কিন্তু এর থেকে সহজ উদাহরণ ছিল পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এখানে যা, এখানে কি তা নাকি চেঞ্জ হয়ে যায় না? পৃথিবী থেকে যত দূরে যাবে অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকবে। পৃথিবীর গভীরে, মানে মাটি খনন করে নিচে চলে গেলেও তুমি দেখবা ওইখানে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে। অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে মানে ত্বরণের মান কমতে থাকবে। তো ত্বরণ চেঞ্জ হচ্ছে। তো এটা বুঝে যদি চিন্তা করো তাহলে তুমি দেখবা যে ওইখানেও গতিসূত্র সরাসরি এই সূত্রগুলো খাটাইতে পারবা না। যখন এক জায়গা থেকে অনেক দূরে উঁচায় চলে যাবা বা অনেক নিচে চলে যাবা তখন গতিসূত্র আর কাজ করবে না, কারণ এইখানে জি যে বসাবা সেই পরন্ত বস্তুর জি এখানে আর খাটবে না, তখন জিটাও চেঞ্জ হবে। অনেক সুপরিচিত উদাহরণ ছিল, কমপ্লেক্স উদাহরণ ছাড়াও। আচ্ছা, এখন আমরা চলে আসি, আমরা কি পড়তেছিলাম, এই গতিসূত্র। আমরা যে সূত্র শিখলাম, এখন ফর্মুলা ডিজাইন করা শিখবো। তো ডিজাইন করার আগে আমি একটু জানতে চাই তোমরা করতে পারো কিনা অঙ্কটা, একটা অঙ্ক দিয়ে দেখতে চাচ্ছি। 9-10 এর বাচ্চারা এটা এমনি করতে পারার কথা আর কি। এই লোকটার মন খুব খারাপ, সে এখন চাচ্ছে সে এখন আত্মহত্যা করে মরে যাবে নিচে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মরে যাওয়ার জন্য যতখানি সাহস দরকার সেটুকু ছিল না। তো সে করলো কি, একটা বল নিচে এভাবে উপরের দিকে ছেড়ে দিল, 20 মিটার/সেকেন্ড বেগে ছেড়ে দিল। আর বলটা কিছু সময় পর নিচে পড়লো 100 সেকেন্ড পর। এখন যদি তোমাকে বলা হয় বিল্ডিংটার উচ্চতাটা কত, বের করো তো সবাই।
কত আসছে? ভাইয়া করিনি এখনো। আচ্ছা আচ্ছা, করে আমাকে জানো। ক্যালকুলেটর অত্যন্ত দ্রুত চালাতে পারতে হবে তোমাদের, না হলে কিন্তু কম্পিটিশনাল এক্সাম গুলোতে অনেক বিপদে পড়ে যাবা। 51,000। কত আসছে? 51,000। ঠিক আছে, কেটে পাশে জিরো দিয়ে দাও নিজেদের। দেখো, সবাই একটু ভালো করে দেখো, ফর্মুলা ডিজাইন করা না থাকলে এইখানে তুমি কিছুই করতে পারবে না। তোমরা যখন 9-10 পড়তা, তোমাদের টিচাররা কিছু ভুল ধারণা তোমাদের মাথায় ঢোকাতো, সেটা হলো যে বস্তুকে যদি উপর দিকে ছুড়ে মারা হয় তখন জি এর মানটা কি বসাবা? জি এর মানটা ঋণাত্মক বসাবা। আর উপর থেকে নিচে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে জি এর মানটা পজিটিভ বসাবা। এই জিনিসগুলো একদমই গাঁজা করে কথাবার্তা ছিল। এই জিনিসগুলো ফর্মুলা ডিজাইনিং করো নাই বলেই মুখস্থ করতে হয়েছে, এগুলা করার কোনো দরকার নেই। এখন দেখো, গতিপথ মানে গতিটা কোন দিকে হচ্ছে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর। যদি আমি এটাকে ওয়াই অক্ষ বলি তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে গতিটা হয়েছে এই বলটা। সো আমি এই গতিপথের একটা দিককে, উপরের দিকটাকে প্লাস ধরছি, নিচের দিকটাকে মাইনাস ধরছি। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে উপরের দিক মাইনাস, নিচের দিক প্লাস ধরতে পারো, কিন্তু একটা প্লাস ধরলে অপরটা প্লাস ধরা যাবে না, এটা বুঝতেই পারতেছো। প্লাস মাইনাস বিপরীত জিনিস বোঝায়। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো যে যে দিকে আছে সেটাকে ডিজাইন করে দিতে হবে। আর এইখানে ডিজাইন করার সময় আমার একটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হলো যা চাই তার চিহ্ন দেব না। এখানে চাই কি আমরা? সরণ, তাই না? একটু খেয়াল করে দেখো, বিল্ডিং এর উচ্চতাটাই কিন্তু আসলে এই এই আদি বিন্দু, এখানেই তো বলটা ছিল, এই আদি বিন্দু থেকে শেষ বিন্দু নিচ পর্যন্ত এইটাই হলো বস্তুটার সরণ বা বলটার সরণ। যদি তুমি এইটুক চিন্তা করো যে না ভাই সরণ তো এটা না ভাই, এটা উপরে গেল তারপর আবার নিচে নামছে, তাতে কিছু আসা যায় না তো। আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে দাগ টানো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই যে এইটাই হলো সরণ এই দিক বরাবর, বা বলতে পারো এইটাই হলো সরণ। পাশে যদি একে দেখায়, সেইটার সাথে না আঁকলাম চিহ্নটা কেটে যাচ্ছে। তো আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, তো আমরা উপরে গেছে না নিচে গেছে না ঘুরে আসছে 7 পাক, সেটা আমার দরকার নাই বোঝার। আমি দেখবো আদি বিন্দু থেকে শেষ বিন্দু থেকে একটা রেখা টেনে দেবো, এটাই আমার সরণ, এইটাই এস, আর এইটাই বিল্ডিংটার উচ্চতা। তো এস বের করলে কাজ হয়ে যাবে এক টানে, কোনো ঝামেলা করার দরকার নাই। এই অঙ্কটা অনেকে প্যাঁচিয়ে করে, এখান থেকে এইটুকু দূরত্ব বের করে, এখান থেকে এইটুকু দূরত্ব বের করে, তারপর দুটো দূরত্ব বিয়োগ করে এটা বের করে। এত কান্নাকাটি করার দরকার নেই, গতিসূত্র যারা বুঝে না তারা এত কিছু করবে। আচ্ছা, s ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। আদিবেগ আছে, সময় আছে, সব আছে। ত্বরণ আমরা জানি অভিকর্ষ ত্বরণ সবসময়, মাটির যে ভালোবাসা অভিকর্ষ ত্বরণ সেটা সবসময় নিচের দিকেই কাজ করে, এই বরাবর।
আচ্ছা, তাহলে ফর্মুলা ডিজাইনিং যেটা বলে সেটা হলো যার দিক যে দিকে সেই চিহ্ন দিয়ে তাকে বসিয়ে রিপ্লেস করে দাও। ইউ কোন দিকে আছে? ইউ উপরের দিকে আছে, উপরের দিকটাকে আমি প্লাস ধরেছি, তাই 20 সেখানে লিখবো প্লাস। আর টি সময়, এটা 100। হাফ, টি এর কোনো দিক নাই, প্লাস মাইনাস দিচ্ছি না। হাফ এর আগে প্লাস আছে, সূত্রে প্লাস দিলাম। এ এর জায়গায় ত্বরণ বসাইতে হবে। এটা অভিকর্ষ ত্বরণ, যেটা নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকটা ধরছি কি আমি মাইনাস, তাই এখানে মাইনাস 9.81 বসাচ্ছি, ইন্টু সময় টি স্কোয়ার মানে 100 স্কোয়ার দিলাম। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে -4705 এই মাইনাসটা আমাকে বলে দিচ্ছে আপনি যেদিকে মাইনাস ধরেছেন এই সরণটা ওই দিকে হচ্ছে। আমি কোন দিকে মাইনাস ধরেছি? নিচের দিকে। সরণটা দেখো তো আদি বিন্দু থেকে নিচের দিকে হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। তার মানে আমার অঙ্ক সঠিক হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। ফর্মুলা আমাকে নিজে অ্যান্সার বলে দিল। এটার কথাটার মানে হলো নিচের দিকে। সবসময় যে মাইনাস চিহ্ন থাকলে নিচের দিকে বলবো এই কথা কিন্তু আমি বলি না। এখানে প্লাস চিহ্ন আসতে পারতো, তাহলে বলতাম যে উপরের দিকে। কিন্তু আমি যদি চিহ্নই উল্টে ধরতাম, যদি আমি এটাকে মাইনাস ধরতাম, এটাকে প্লাস ধরতাম, তখন অ্যান্সার আসতো, অঙ্ক করে দেখো, প্লাস আসতো এইখানে, অ্যান্সারটা এরকম আসতো। এটার মানেও তাতে উত্তর চেঞ্জ হয়ে যায় না, এটার মানেও নিচের দিকে। কারণ ওই ওই ডিজাইনিং এর ক্ষেত্রে আমি তো নিচের দিকেই প্লাস ধরছি, এটারে এটারে এই যে। তোমাদের মধ্যে কে কিছুই বুঝো না সে একটু বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। হ্যালো। আচ্ছা ভাইয়া, আমরা যদি যে বলটা যেখান থেকে ছোড়া হয়েছে এখান থেকে উপর পর্যন্ত দ্রুত বের করে আবার উপর থেকে নিচ পর্যন্ত দ্রুত বের করতাম, তাহলে কি অ্যান্সার একই আসতো? উপর, বলটা নিচ থেকে উপর পর্যন্ত যে দূরত্বটা গেছে এইটা বের করতা, তারপরে এটা বের করতা, তারপরে দুটো বিয়োগ করলে একই অ্যান্সার আসতো অবশ্যই। আচ্ছা, আর তাহলে মাইনাস আর প্লাস যে দুই সময় দুইটা আসবে, যে কোনো সমস্যা হবে না অ্যান্সার লেখার ক্ষেত্রে? না, এটা তো তুমি প্রশ্নে প্রশ্নে অবশ্যই দিয়ে দিবা। ছবিটা এঁকে দেখে দিবা, উপর দিকে প্লাস ধরেছি, নিচের দিকে মাইনাস ধরেছি। যেহেতু নিচের দিকে মাইনাস ধরেছি, নিচের দিকে সরণ এসেছে, সোজা কথা শেষ। বুঝতে পেরেছো কথাটা? জি। এটার একটু ইন্টেন্স একটু স্টাডি করি চলো। তুমি এখানে এই সূত্রটার মধ্যে 100 পরিবর্তে 1 সেকেন্ড বসাও তো, বাচ্চারা সবাই। 100 কেটে দিয়ে 1 সেকেন্ড বসাও, সরণটা বের করে দেখো তো এটা মাইনাস আছে নাকি প্লাস আছে। আচ্ছা সে প্লাস আসে এই কথাটা মানেটা কি কিছু বুঝলা? বুঝিয়ে বলো তোরা দিয়া নিজের ভাষায়। জানি না কি হবে। সোজা কথা হলো 1 সেকেন্ডে এই বস্তুটা উপরের দিকে যাচ্ছিল, মানে উপরের দিকে যায় এই পর্যন্ত পৌঁছে সারে নাই। 1 সেকেন্ডে হয়তো এই জায়গায় কোথাও ছিল। এই যে এইখান থেকে এইদিকে সরণটা তো, এইখানে যদি বলটা থাকে সরণটা কি হওয়ার কথা ছিল? এটা উপরের দিকে না, সরণটা প্লাস হওয়ার কথা ছিল, তাই প্লাস হচ্ছে। সূত্র ঠিক মতো কাজ করতেছে, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝতে পারছি। এরপরে তুমি একটা জিনিস টেস্ট করে দেখতে পারো যে 1 সেকেন্ডে আসলে এইটা ক্রস করে নাই। সেটা বোঝার কায়দা হলো এখান থেকে এই জায়গা পর্যন্ত যাইতে কত সময় লাগছে সেটা বের করে ফেলো। সেটা বের করা অত সহজ। আমরা যদি এইখানে ধরি v0, v equal to u প্লাস 80 এর মধ্যে খুব সুন্দর করে v0 বসাই দাও, u টা 20 বসাই দাও, আর a এর জায়গায় -9.81 বসাই দাও, কারণ মাইনাস বলতেছি কারণ আমি নিচের দিকটাকে মাইনাস দিয়ে কনসিডার করেছি। তুমি টাইমটা বের করে দেখো, বুঝতে পারবা এটা কত আসে। 2.038। কত? 2 038। তার মানে 2 সেকেন্ডের বেশি, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড দিয়ে দেখলেও দেখবা মাইনাস চলে আসবে অ্যান্সারে। কারণ আহ, এই যে সরণটা সেটা আসলে, আচ্ছা আসবে কি কথাটা ঠিক বললাম কি? মনে তো হয় না। 2 সেকেন্ডে এইখানে উঠলো, আরো 2 সেকেন্ড লাগবে তো আবার এই নিজের জায়গায় ফিরে আসতে।
তার মানে সরণ 0 পাওয়া যদি তুমি এখানে এটা ডবল বসাই দাও, এটাও এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এই সময়ের দ্বিগুণ সময় এখানে বসে দিয়ে দেখবা যে প্রায় এস এর মান শূন্যের কাছাকাছি আসবে, কারণ সরণ হবে না। এখান থেকে এই পর্যন্ত উঠতেছিল, এরপরে নামা শুরু করছে, এই সময় কিন্তু সরণটা পজিটিভই আছে। এইখান থেকে এইখানে যখন নেমে যাচ্ছে তখন আর পজিটিভ থাকতেছে না। তোমরা কি আমার কথাটা বুঝতে পারতেছো নাকি জটিল লাগতেছে? গতিসূত্রকে ভাই আবার একটু বলেন। খুব গভীর থেকে গতিসূত্রকে বোঝানোর চেষ্টা করতেছি। জিনিসটাকে একটু ডার্ক স্ক্রিনে দেখাই। বস্তুটা এখানে ছিল, আস্তে আস্তে উপরে উঠছে, এখানে উঠছে, এখানে ধরো সর্বোচ্চ বিন্দুটা এখানে V0। এখানে ওঠার পর আবার সে কি করবে, নামা শুরু করবে। নামাটাকে আমি পাশে দেখাই যেন কনফিউজ না হও তোমরা। এইখানে ধরো নামলো, এখানে যখন নামছে তখনও কি নাইমে সারছে নাকি? যদি আমি বলি এখন সরণ কত, আদি বিন্দু ছিল এটা, শেষ বিন্দু এটা, সরণ তো উপরের দিকে আছে এখনো, তো এখনো পজিটিভই থাকবে। এই কথাটা আমি বলতেছিলাম। এরপরে আরো নিচে নামো, এই জায়গাটায় ঠিক এটাই হলো ওই যে তুমি যে টাইমটা বের করলা, ওই টাইমের ওই যে টাইমটা বের করলো ওইটার দ্বিগুণ সময়, মানে 3 পয়েন্ট কি যেন একটা বের করলাম না, 2 পয়েন্ট কত জানি, ওইটার দ্বিগুণ সময় সে এখানে চলে আসবে, উপর থেকে নিচে নাইমে আসতে সময় লাগবে এটা। তারপরে এই দিকে যাবে, এই দিকে যখন যাবে তখন তার সরণটা নেগেটিভ হবে। আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, সরণটা নেগেটিভ, মাইনাসের দিকে হচ্ছে। বুঝছো নাকি কথাটা এখন? জি ভাইয়া। একটু জটিল কথাই বলতেছি, কারণ গতিসূত্রকে এইভাবে একটা গতির ভিতরে ঢুকে স্লো মোশনে চিন্তা করতে তোমাদের অভ্যাস নাই আসলে। পুরো গতিপথটা আমি ব্যাখ্যা করতেছি আস্তে আস্তে করে পদার্থবিজ্ঞানের সাহায্য নিয়ে। একটু কষ্ট লাগারই কথা, একটু কষ্ট লাগলে সমস্যা নাই। বুঝছো কিনা বলো দিশা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখান থেকে যদি শেষ বেগটা ভিটা বের করতে বলতো তাহলে কেমনে বের করতা? ভি ইকুয়াল কিউ প্লাস এটি লিখতা। এবার ভি বের করতে বলছে, ভি এর চিহ্ন বসাবো না, ওই যে লেখা আছে যা চাই সেটা চিহ্ন বসাবো না। এই ভি এর মানটা যদি বের করো, ইউ এর মান 20, এ এর মান 9.81, সময় লাগছে 100 সামথিং, ভি এর মান পাবা মাইনাস কিছু একটা, কত আসে দেখো তো। এটা হলো একদম শেষ বেগটা বের করতেছি, কত আছে? মাইনাস 960। 960? আমি আগে জানতাম মাইনাস আসবে, তোমরা কি জানতা? মাইনাস দিয়ে আসে, মাইনাস 960। না, তোমরা কি বুঝছো মাইনাস কেন আসছে? এই বেগটা, এই যে নিচের দিকে দেখতেছো বেগ, নিচের দিকটা মাইনাস ধরছো, প্লাস আসবে নাকি? ভাই আপনার কথাটা বুঝলাম না, আবার বলেন। আমি বললাম তোমরা কি অঙ্ক করার আগেই বুঝতে পারছিলা মাইনাস আসবে অ্যান্সারটা? না। কেন না সেটাই তো জিজ্ঞেস করতেছি। বলটা তো উপরে যায় নিচে পড়ছে, ছবিটা দেখতেছো, নিচের দিক বরাবর শেষ বেগ হবে না? শেষ বেগটা কি উপরের দিকে হবে? শেষ বেগ উপরের দিকে হলে কি বলটা নিচে পড়তো? আমাকে প্রশ্নের উত্তর দাও। একটা বল উপরে ছড়ে মারছো, নিচে নিচে পড়ে গেছে, তার শেষ বেগ নিচের দিকে হবে না উপরের দিকে হবে? নিচে দিয়ে হবে। তো নিচের দিকে আমি ধরছি কি, এই বলটা উপরে যায় নিচে আসতেছে, এই যে এটা হলো শেষ বেগের দিক, আমি উপরে প্লাস ধরেছি নিচে মাইনাস ধরেছি, তো অ্যান্সারে কি আসা উচিত? শেষ বেগে। মাইনাস। সো এটা তোমাদের আগেই বোঝা উচিত ছিল, মাইনাসই আসবে। তোমরা চাইলে এই দিকটাকে মাইনাস এই দিকটাকে প্লাস ধরতে পারতা, সেটা করলেও একই অ্যান্সার আসবে।
প্লাসের জায়গায় মাইনাস আসবে, মাইনাসের জায়গায় প্লাস আসবে, কিন্তু বাস্তবতা চেঞ্জ হবে না, নিচের দিক মানে নিচের দিকই বোঝা যাবে। এইটুকু ক্লিয়ার হলে আমরা এখান থেকে আর আগাবো না, এখানে শেষ করে দেব আমাদের ফার্স্ট পেপারের অংশটুকু। আমরা এরপরে সেকেন্ড পেপার করব। চলো, এটুকু বুঝছো সবাই? কোনো প্রবলেম থাকলে বইলো, এই যতটুকু পড়াইছি ফার্স্ট পেপারে ওখান থেকে। না ভাইয়া নেই। ওকে, রাদিয়া থাকো, রাদিয়া তো চলে যায় না, কারণ এখানে সিস্টেম হলো আমরা প্যারালালি আগাই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা একসাথে পড়ে পড়ে আগাই, আর এটা দুইটা ক্লাস হচ্ছে একসাথে। তো তোমরা আবার একটু কি বলে ভালো করে আট হয়ে বসো, একটু হাত পা ঝাড়া দিয়ে। আমি একটু স্ক্রিনটা শেয়ার আরেকটা স্লাইড করছি। স্ক্রিন শেয়ার হয়েছে কিনা আমাকে জানাও, মান্নান। জি ভাইয়া হচ্ছে। সাদা এসে রয়েছে। আর সাদাই আঁকছি, কিছু তো আঁকি নাই, এখন কিছু দেখা যায়? হ্যাঁ, আপনার মতো একটা মুখ। আমার মতো একটা মুখ না, হ্যাপি ফেস সবই আমারই ফেস, কোনো সমস্যা নেই। ভাইয়া শুধু চুল নেই। চুল তো আছে আমার, চুল এটা মানে ক্যাপের নিচে ঢেকে রাখা হয়েছে। ক্যাপ তো পরেননি। এই যে চুল বের করে দিলাম, নাও। এখন খুশি দিয়া? ভাইয়া চুল লাল হয়ে গেছে। আরে এটা তোমার জন্য চয়েস করে আনছি বিদেশ থেকে, চিনোই নাই জিনিসটাকে। না আমার চুল কালো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা মনে হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় পড়তেছিলাম, ওটার অনেকখানি পড়ে শেষ করে ফেলছি। আমাদের লাস্ট শান্ট পড়ার কথা ছিল, শান্টটা আই থিংক পড়বো কিনা এখন। রাদিয়া যেহেতু আছে, আমরা চলক তড়িৎ বা স্থির তড়িৎ শুরু করতে পারি আই থিংক। ওইটা ওই অংশটা আরেকটা জায়গায় কভার করে দেবো না, শান্টের অংশটা একটা চলো টিউটোরিয়াল। তরি শুরু করি। হ্যাঁ, কি তড়িৎ? চলো তরি। এই স্থির তড়িৎ না পড়ে কোথা থেকে চলক তড়িৎ পড়বো? সবাই স্থির তড়িৎ হেডিং দিয়ে দাও। ভাইয়া প্রিভিয়াস ক্লাসগুলো কোথায় পাবো? প্রিভিয়াস ক্লাসগুলো সব স্টাডি থিয়েটারই পাবা। তুমি যে এটার মধ্যে জয়েন করেছো ওইটার মধ্যে মাই সোর্সে গিয়ে ক্লিক করলেই ঢুকতে পারবা। ওইখানে দেখো আগের ক্লাস দেওয়াই আছে, ভেক্টরের 3টা ক্লাস রয়েছে এখানে। আর এই যে আগের যে ক্লাসগুলো হচ্ছে সবগুলোই তোমাকে আবার আমি মেকআপও করাবো আলাদা আলাদা ভাবে, তুমি ওগুলা দেখেও আসবা, প্লাস আমি মেকআপও করে দেবো, বুঝছো? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম আমি, স্থির তড়িৎ যদি আমরা শুরু করতে চাই, চাইলে প্রথমে বুঝতে হবে চার্জ কি জিনিস। চার্জ বলতে কি বোঝায় আসলে? চার্জ জিনিসটা কি কেউ বলতে পারবা? চার্জ কি? আমি জানি তোমাদের মধ্যে 3 জনের মধ্যে একজনে বলতে পারার কথা না। চার্জ কি, এই প্রশ্নটার উত্তর অনেক জটিল হয়ে যায় সবার কাছে। আবার কে এখন কেন আসছে? ভাইয়া চার্জ কি আমরা শক্তি বলতে পারি? বকুল আসছে। দিয়া বলেছে যে চার্জ শক্তি বলতে পারি। চার্জকে আসলে শক্তি বলা যাবে না দিয়া, চার্জ কোনো শক্তি না। কিন্তু তুমি একটা কিছু গেস করেছ, ভালো লাগলো। কিন্তু মানুষ তো অনেক ভুল ধারণা করে করে আস্তে আস্তে ঠিক করতে পারে, কিন্তু কিছু তো করতে হয়। যারা বললো না তাদের থেকে তুমি 10 নাম্বার বেশি পাইছো। আচ্ছা, চার্জ কি এটা বলতে পারবা কেউ? চার্জের খুব সহজ যদি সংজ্ঞা বলি তাহলে হলো প্রপার্টিস অফ ইলেকট্রন। মানে ইলেকট্রনের ধর্মই চার্জ, যেমন বান্দরের ধর্ম বানরামি করা, মানুষের ধর্ম মনুষ্যত্ব, ইলেকট্রনের ধর্মই হলো চার্জ। আর
ইলেকট্রিসিটি যেটাকে আমরা বলি, এই ধর্ম বললে তো জিনিসটা বোঝা যায় না। ধর্ম মানে কি, তার সাথে একটা কিছু বৈশিষ্ট্য থাকে, তার চারপাশে একটা ইফেক্ট থাকে। প্লাস চার্জ হলে মাইনাস চার্জকে আকর্ষণ করবে, মাইনাস চার্জ হলে মাইনাস চার্জকে বিকর্ষণ করবে, প্লাস চার্জ হলে প্লাস চার্জকে বিকর্ষণ করবে। এই যে ধর্মগুলা সৃষ্টি হচ্ছে ওর মধ্যে, সেটা হলো ইলেকট্রনের ধর্ম, ইলেকট্রন বা প্রোটনের ধর্ম। এই এই প্রপার্টিসটাকে বলা হচ্ছে, ধর্মটা যত তীব্র তত বেশি বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে, সেটাকে আমরা বলতেছি চার্জ। আর সেটা পরিমাপ করার জন্য ইউনিট হিসেবে ব্যবহার করতেছি কুলম্ব, কুলম্ব ইউনিট ব্যবহার করতেছি। সায়েন্টিস্ট কুলম্বের নাম অনুসারে সারে আমরা সি ইউজ করতেছি এটা ইউনিট হিসেবে। আর ইলেকট্রিসিটি বলতে আসলে বোঝাচ্ছে সেটা আবার কি জিনিস। তোমার ইলেকট্রিসিটির অনেক সংজ্ঞা টঙ্গা করবে, আমি ইলেকট্রিসিটি আই বা তড়িৎ প্রবাহের সংজ্ঞা চাচ্ছি না। বেসিক্যালি ইলেকট্রিসিটি জিনিসটা কি সেটা বুঝতে চাচ্ছি। ইলেকট্রিসিটি বের করে কেন সেটা কিন্তু আমরা জানি, আই ইকুয়াল টু কিউ বাই টি করে বের করে, চলতরিতে আমরা শিখবো এইসব জিনিস। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি বলতেছি ইলেকট্রিসিটি জিনিসটা কি সেটা যদি জিজ্ঞেস করো, সেটাও বলাটা কঠিন হবে, কারণ মৌলিক পদার্থবিজ্ঞানের কথা চলে আসবে তখন। এটাকে সহজভাবে যদি তোমাদের বোঝাইতে চাই, তাইলে আসলে একটু আগে দেখছো প্রপার্টিজ অফ ইলেকট্রন হলো চার্জ। আর এই যে চার্জ, সেটা যদি চলমান থাকে তার প্রপার্টিসটা একটু অন্যরকম হবে। মানে একটা চার্জ বসে থাকা অবস্থায় যেরকম প্রপার্টি শো করতেছে, একটা ইলেকট্রন বসে থাকা অবস্থায় যেরকম কাজ করতেছে, দৌড়ানো শুরু করলে কিন্তু আরেক ধরনের পেইন দিতে পারে। একটা চার্জ যদি চুপচাপ বসে থাকে আর তুমি এটার মধ্যে হাত দাও, হাত দেওয়ার পরে ওটা তোমার কাছে না আসে, তাহলে তুমি কোনো কিছুই ফিল করবা না। কিন্তু তুমি যদি এমন জায়গায় একটা হাত দাও যেখানে চার্জ আছে, এবং চার্জটা এমন কন্ডিশনে আছে যে তুমি হাত দেওয়ার সাথে সাথে তোমার হাতে ওটা চলে আসতেছে অনেক দ্রুত গতিতে, তাহলে তুমি ঠিকই বুঝতে পারবা কত ধানে কত চাল। কারণ তুমি আসলে ইলেকট্রিক শক খেয়ে যাবা। সো তুমি এখন বুঝতে পারতেছো, ফিল করতে পারতেছো যে চলমান অবস্থায় এই প্রপার্টিস অফ ইলেকট্রনটা একটু সাংঘাতিক। সো এই চলমান ইলেকট্রনের যে ধর্মটা আমরা চোখে পড়ে, আমাদের চোখে আমরা মানে আমাদের এক্সপিরিয়েন্সে আসে, সেটাই হলো ইলেকট্রিসিটি। তো এই আজব সংজ্ঞা লিখলে পরীক্ষায় প্লাস পাবা না, কিন্তু পদার্থবিজ্ঞান বুঝতে পারবা। এই দুইটা সংজ্ঞা খুব ভালো করে বুঝে নিও। চলমান ইলেকট্রনের ধর্মকে আমরা ইলেকট্রিসিটি বলতেছি, আর স্বাভাবিকভাবে বসে থাকা ইলেকট্রনের ধর্মটাকে আমরা চার্জ বলতেছি। চলমান অবস্থায় যদি বান্দর বান্দামি করে, তাহলে ওইটাকে আমরা বলতে পারতেছি যে মানে চলমান বান্দরের মানে দৌড়াদৌড়ি করতেছে এমন বান্দরের বান্দামি। আর একটা বানর হলো ধরো খাঁচায় আটকানো রয়েছে, ওর ওর বান্দামি লিমিটেড, ও তোমার ঘাড়ে উঠবে না, কলা খাবে না, কলা দিলে খাবে, এরকম আর কি। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে চার্জ সম্পর্কে একটু ধারণা চলে আসতো। তোমাদের একটু কথা বলবো হলো চার্জ ঘনত্ব নিয়ে কথা বলবো শুরুতেই। চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব বা তোমার চার্জ ডেনসিটি জিনিসটা হলো ডেল্টা দ্বারা আমরা প্রকাশ করি জেনারেলি। এটা হলো কিউ বাই এ, মানে একক ক্ষেত্রে কতখানি করে চার্জ আছে। ধরো এইটুকু একটা ক্ষেত্র আছে, ধরো 100 মিটার স্কয়ারের ক্ষেত্র, এখানে অনেক চার্জ ছড়ানো রয়েছে, এখানে চার্জ ছড়ানো রয়েছে মনে করো 10 মিটার স্কয়ারের একটা ক্ষেত্রে 100 কুলম্ব চার্জ আছে। কিন্তু চার্জ ডেনসিটি বলতে বোঝায় এখানে থাকা 1 মিটার স্কয়ার এরিয়ার মধ্যে আসলে কতখানি চার্জ ছড়ানো রয়েছে। এটা হচ্ছে চার্জ ঘনত্বের সংজ্ঞা। তো আমরা যদি এটা বের করতে চাই, তাহলে 10 মিটার স্কয়ারে আছে 100 কুলম্ব চার্জ, 1 মিটার স্কয়ারে তাহলে কতগুলো আছে, 100 বাই এটা, তাহলে কুলম্ব পার মিটার স্কয়ারে বের হবে চার্জ ডেনসিটিটা। যদি এটাকে আমরা এখন যদি এটাকে এ দিয়া বলি, এটাকে কিউ দিয়ে বলি, তাহলে কতটা সূত্রটা দাঁড়িয়ে যাবে বুঝতেই পারতেছো। এ তে আছে কিউ পরিমাণ, পার ক্ষেত্রফলে পার মিটার স্কয়ারে আছে এত। এটাকে আমরা চার্জ ডেনসিটি ডেল্টা বলতেছি। তো চার্জ বুঝলাম, চার্জের ডেনসিটি কেমনে মাপে সেটা বুঝলাম, চার্জ ঘনত্ব কেমনে মাপে এটা বুঝলাম,
কিন্তু যদি এই এটা কিন্তু অনেক কিছু হইতে পারতো, যদি চার্জটা এমন ক্ষেত্রে থাকে যেটা একটা গোলক, একটা গোলক 3D এলিমেন্ট, এটা বৃত্ত মনে করো না, এটা গোলক আর কি। এটা একটা গোলক, যদিও গোল হয় নাই, যার ব্যাসার্ধ হলো আর, এটার মধ্যে যদি চার্জ ছড়ানো থাকে কিউ পরিমাণ, এটাকে যেটা দিয়ে ভাগ করতে হবে সেই এরিয়াটা কত হবে তোমরা বুঝতে পারতেছো? সেটা হবে 4টা বৃত্তের ক্ষেত্রফল, মানে 4πr², কারণ এটা গোলক। সো গোলকের ক্ষেত্রে চার্জ ডেনসিটির সূত্রটা এরকম হয়ে যাবে Q/4πr²। এরপর ফাঁপা অর্ধগোলক যদি বলা হয় তখন কি হবে বলতে পারবা? যদি এরকম হয়ে যায় যে ফাঁপা অর্ধগোলক, তার মানে হলো অর্ধেক আছে, এই কি আঁকলাম এটা, ফাঁপা অর্ধগোলক মানে হলো এইটুকু কনসিডার করার দরকার না, এটুকু ফাঁপা। আচ্ছা, এটা সুন্দর হলো না। এই জায়গাটার মধ্যে ক্ষেত্রফলটা শুধু এইটুকুই আছে, তার মানে অর্ধেক কমে যাবে ক্ষেত্রফল। এখানে যদি আমি এ বলি, এটা হবে 4πr²/2, মানে 2πr²। তো এখানে ডেল্টার সূত্রটা হবে এটা। রাদিয়া বুঝতে পারতেছো? দিশা, বকুল, মান্নান? জি ভাইয়া। ওকে। এখন যদি বলা হয় যে দুই পাশের সিলিন্ডার, মানে কি বলে তোমার নিরেট সিলিন্ডার না ফাঁপা সিলিন্ডার, এখানেও সিলিন্ডার আছে একটা, এখানে ভিতরে ফাঁপা, এটার ব্যাসার্ধটা কিন্তু আর ছিল, আর এই পুরুত্বটা নেগলিজেবল, মানে বাদ দিয়ে চিন্তা করতেছি। এরকম একটা সিলিন্ডার আছে যার ব্যাসার্ধ হলো আর, যার উচ্চতাটা মনে করো এইচ। এইটার ক্ষেত্রফল কত হবে একটু চিন্তা করে দেখো। এটা আসলে একটা বৃত্তের পরিধিকে রোল করে বানানো হয়েছে। এইটুকুর পরিধি আসলে 2πr হয়। 2πr দিলার ক্ষেত্রফল বের করার জন্য এইচ দিয়ে গুণ করে দিলাম। আমি যে সূত্রটা বের করলাম এটা আসলে এইটের পড়া, কিন্তু তোমাকে এই জিনিসটা বুঝো আমি কি করলাম, এটা কেমনে বের করলাম। কেউ কি এমন আছো যে এটা বুঝো না, এটা ফিল করতে চাচ্ছ, তাহলে বলতে পারো যে ভাই এটা ছোটবেলায় ফিল করি নাই, আমি এখন পরে যাই। যদি কেউ থাইকা থাকো বলতে পারো, নিজেকে আনমিউট করে জাস্ট বলতে পারো যে ভাই এটা তো বুঝে না, নাহলে নাই, বোঝানোর দরকার নেই। আচ্ছা, এটা হলো যদি ফাঁপা সিলিন্ডারটা হইতো তখন সূত্রটা ডেল্টার এরকম হয়ে যেত, 2πr/h হয়ে যেত। যদি নিরেট সিলিন্ডার হইতো তখন কিন্তু এরকম ঘটনা ঘটতো না। নিরেট সিলিন্ডার হলে সিলিন্ডারের মুখটা এখানে বন্ধ করা থাকতো, ওইটুকু ক্ষেত্রফল আমার বিবেচনায় আনতে হইতো। তখন আমার ডেল্টার, তখন আবার সূত্রটা এরকম হইতো, এ এর মান আসতো 2πr/h প্লাস দুই পাশে দুইটা বৃত্ত আছে, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, পাই আর স্কয়ারের দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ হয়ে যেত। তো তখন ডেল্টার সূত্রটা এরকম দাঁড়াইতো কিউ বাই, এখান থেকে কিছু কমন নিয়ে লিখতে পারো তোমরা, কি আসে 2πr কমন নেওয়া যাবে মনে হচ্ছে। আচ্ছা সরি, আমি নিচে চলে গেছি। তোমার সব যারা ফোনে ইউজ করতেছো তারা সবাই ল্যান্ডস্কেপ করে ভিডিওটা দেখো। সরি, ভিডিও দেখতেছো মতো ক্লাস করতেছো আর কি। 2πr ভিডিও দেখার এই কনফারেন্স ক্লাসের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? কেমন? আমার তো মনে হয় না। কনফারেন্সের সুবিধা হলো কথাবার্তা বলা যায়, তোমরা এমনি কথা বলো না, তোমরা সবই বুঝো, অত্যাধিক স্মার্ট স্টুডেন্ট তোমরা।
অথবা হইতে পারে আমি সবই বুঝাইতে পারি, দুটার একটা সত্য, দুটা সত্য হইতে পারে। একটা সত্য হলে আরেকটা সত্য হবে না, এটা হলো তোমার পারস্পরিক ভাবে একটা একটাকে কেটে দিচ্ছে। ম্যাথে আমরা এই জিনিসটা সেট থিওরিতে পড়বো, মিউচুয়ালি ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ ঘটনা। ব্যাপারটা কি, ধরো এরকম ঘটনাটা কিরকম হয়, আহ, যদি তুমি বাঙালি হও, তুমি সামথিং ফুটবলার হইতে পারো, বাঙালি এবং ফুটবল খেলো, তুমি ফুটবলার এবং বাঙালি দুইটা একসাথে হইতে পারো। কিন্তু তুমি যদি বলো আমি বাঙালি এবং আমি ইন্ডিয়ান, বা আমি পাকিস্তানি, বা আমি আমেরিকান, তাহলে তোমার মানে জিনিসটা একটা একটাকে কেটে দিচ্ছে। সো আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কোশ্চেন করি। হ্যাঁ, করো। ভাই আপনি বাঙালি নাকি বাংলাদেশি? একটা চুজ করতে হবে। আমি বাংলাদেশি চুজ করবো। কেন ভাইয়া? কেন সেটা একটু ভাষা অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। এখন যদি তুমি একটা চুজ করতে বলো তাহলে আমি বাংলাদেশি চুজ করব। আর বাঙালি যদি বলো, সেটার মধ্যে আসলে অনেক সংস্কৃতিগত ভাবে অনেক কিছু জিনিসপত্র আছে যেটা আমার মধ্যে নাই। তো এই জন্য আমি নিজেকে ওইভাবে বলতে পারছি না যে আমি বাঙালি। কারণ বাঙালির যে কালচার আছে, তোমরা যেটা করো আসলে, পহেলা বৈশাখের দিন শুধু শাড়ি পরে বের হয় মেয়েরা। তো বাঙালির যে কালচারের মধ্যে রেগুলার শাড়ি পরা ছিল, স্কুল কলেজে সবাই শাড়ি পরে যেত, সেটা কিন্তু তোমরা এখন মেনটেন করো না। তোমরা ওয়েস্টার্ন ড্রেস পরে বের হয়ে থাকো। আমি যে এখনো যে জামা কাপড় পরে রয়েছে, এটা একটা আমেরিকান ড্রেস পরে বসে রয়েছে আমি। সো বেসিক্যালি আমি নিজেকে ওই সংস্কৃতির মানুষ হিসেবে দাবি করতে পারি না। দেশাত্মবোধক দিক থেকে আমি এই দেশের জন্মগ্রহণ করেছি বলে আমি ওইভাবে ওই দৃষ্টিকোণ থেকে বলতে পারি আমি বাংলাদেশী। বাট মানে দেশি পণ্য হওয়া সত্ত্বেও আমি বাঙালি কালচারকে রিপ্রেজেন্ট করি, এই কথাটা আমি স্বীকার করতে পারবো না। এই কারণে এটা আমার ব্যর্থতা, বা বলতে পারো আমার কালচারটা আগে থেকে নষ্ট হয়ে গেছে, বাঙালিরা বাঙালি হিসেবে পরিচিত না। বা বলতে পারো মানে এই কারণগুলো, কিছু কিছু কারণে হয়তো বাঙালি হিসেবে আমি নিজেকে 100% দাবি করতে পারবো না। বাঙালি ইন্ডিয়ার মধ্যেই আছে। এক্স্যাক্টলি। দিশা, জি ভাইয়া, এক্সেলেন্ট আনসার। প্রশ্নটা কি তুমি করেছো? না, অ্যান্সার হইছে কিছু একটা? না ভাই, করছি। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আজগুবি প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। এইভাবে আমাকে রেকর্ডেড ক্লাসের মধ্যে এই ধরনের বিপজ্জনক প্রশ্ন করো না, ঠিক আছে? আচ্ছা, এমনি মানুষজন সমালোচনার ভয়ে কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। আমরা এইটুকু বুঝলাম যে চার্জ ডেনসিটি এভাবে এভাবে অনেকগুলো সূত্রতে বের করা যায়, কিন্তু আমি চাচ্ছি তোমরা একটু বের করো কিছু জিনিসপত্র। আমি বলবো তোমাকে সিম্পল একটা কথা, যে একটা সিলিন্ডারের ব্যাস হলো 10 মিটার, এটার মধ্যে যে চার্জ আছে সেটার চার্জ ডেনসিটি হলো সামথিং, কি দেব চিন্তা করতেছি, সামথিং মনে করো 3 কুলম্ব পার মিটার স্কয়ার। তুমি এখন ওই সিলিন্ডারটার মধ্যে কতখানি পানি আছে সেটা বের করবা, ভলিউম অফ ওয়াটার। সিলিন্ডারটা আসলে একটা ওপেন, মানে সিলিন্ডারটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সিলিন্ডারের উপরে মাথা খোলা, নিচের মাথা বন্ধ। এটা একটা মানে পানি পাত্রের মতো, যেটা পানির পাত্রে স্বাভাবিক থাকে, নিচে বন্ধ থাকে, উপরে দিয়ে পানি ভরা যায়। তাড়াতাড়ি বের করো কতখানি পানি আটে বের করবা। আচ্ছা, কতখানি পানি আটে এটা অনেক সহজ প্রশ্ন হয়ে যাচ্ছে, তোমরা এটা বের করবা না। তোমরা বের করবা এখানে কত কেজি পানি আছে, পানির ভর বের করবা, ওয়াটার, এম অফ ওয়াটার বের করবা। যা শিখাইছি এইটুকুর মধ্যে আছে, এইটুকুর বিদ্যা ব্যবহার করে করে দাও অঙ্কটা।
এক মুখ খোলা সিলিন্ডার এটা। এটার মধ্যে কতখানি পানি আসবে যদি এটার মধ্যে চার্জ রাখা হইতো, চার্জ ডেনসিটি 3 কুলম্ব পার মিটার স্কয়ার হইতো? উত্তরটা উত্তরটা আসবে আসতে পারে, কারণ আমার প্রশ্ন আমি র্যান্ডম বানাই তো, প্রশ্ন এখনই বানানো হয়েছে, উত্তরটা ভালো আসবে এরকম আশা করি না। উত্তর বড় বিটকুটে দেখা যেতে পারে। ও হ্যাঁ, কল্পনা করতে থাকো ততক্ষণ বলি। বকুল যেটা বললো, বাঙালি তো ইন্ডিয়াতেও আছে, ইন্ডিয়ান বাঙালি আর কি। সো এই ক্ষেত্রে বাঙালি ব্যাপারটা আসলে আমেরিকাতেও কিন্তু বাঙালি আছে, আমেরিকাতে অনেক জায়গাতে একদম বাঙালি দিয়ে ভরা দেখবা। সো এই যে জিনিসটা, এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা আর কি, যেটার সাথে একটা একটার সাথে কানেক্টেড না। যদি আমি বলি যে আমি আমেরিকান, আমি বাঙালি না, এই কথা আসলে বলার কোনো দরকার নাই। বাট তুমি আবার কিছু কিছু দেশে আছে যারা নাগরিকত্ব দিয়ে দেয়, অন্য দেশের নাগরিক আছে তুমি, তাও তোমার নাগরিকত্ব দিয়ে দেবে, এরকমও হতে পারে। সো এই সমস্ত কেসে তুমি আসলে মিউচুয়ালি ইনক্লুসিভ ঘটনার মধ্যে পড়তেছো না। কিন্তু তুমি ধরো বললা যে উনি আমার মানে তুমি বললা এটা আমার বাবা, তুমি আবার তোমার বাবার বললা এটা আমার ভাই, এই কথাটা একটা আরেকটার বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা একটা আরেকটা কেটে দেবে। তো আমি কি ইংলিশটা ঠিক বলতেছি কিনা এটা একটু দেখি। তোমরা অঙ্ক করতে থাকো, আমি গুগলে একটা সার্চ দেই মিউচুয়ালি ইনক্লুসিভ এক্সক্লুসিভ ঘটনার মধ্যে মিউচুয়াল, একটা দেখলেই বোঝা যাবে। In logic and probability theory, two events are mutually exclusive or disjoint if they cannot both occur at the same time. হ্যাঁ, আমি আজ আই থিংক উল্টা বলেছি। এক্সক্লুসিভ মানেই হলো যেটা একটা ঘটলে এটা করতে পারবে না, একটা ডিসজয়েন্ট সৃষ্টি করবে, এক্স মিনস ওইটা। আর ইনক্লুসিভ মানে হলো দুইটা একসাথে ঘটা যাবে, একই পরিবারের মধ্যে আনা যাবে জিনিসটাকে। যেমন আমি বাংলাদেশি, আমি আমেরিকান হতে পারি, পসিবল। যেমন হতে পারে আমি তোমাদের টিচার, আমি তোমাদের বন্ধু, ওটাই হতে পারে, পসিবল। ক্লিয়ার এক্সাম্পল। তবে লজিকের উপর আরো ডিপলি যদি স্টাডি করো তাহলে তুমি দেখবা মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনাকে ইনক্লুসিভ বানিয়ে ফেলা যায়। কারণ নেচার এই যে 0-1 টেকনিকে কাজ করে না। তুমি বলবা ছেলে মেয়ে না হইলে অন্য কিছু হইতে পারে, কিন্তু প্রকৃতিটা অনেক জটিল, তাই এক্সক্লুসিভ ঘটনাটাকে সত্যি সত্যি এক্সক্লুসিভ বলা যায় না। আমরা বলি না কথায় কথায় একটা এক্সক্লুসিভ আইডিয়া দিয়েছে, কিন্তু আসলে এক্সক্লুসিভ আইডিয়া মানে বলতে বোঝাচ্ছে যে এটা দুনিয়াতে এক্সিস্ট করে না এমন একটা আইডিয়া সে দিয়েছে, কিন্তু সে মাথার মধ্যে যে আইডিয়াটা জেনারেট করেছে সেটা কিন্তু দুনিয়ার অন্য কিছু থেকেই সে পেয়েছে। একটা ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং কল্পনা করেছে, সে একটা গাছ বা একটা বড় কিছুকে দেখেই সেটার বেস এবং সেটার স্ট্রাকচার চিন্তা করেছে। যখন একটা এরোপ্লেনের সায়েন্টিস্ট একটা প্লেন ডিজাইন করেছে, তখন তার পাখির কাছেই যেতে হয়েছে। সব প্রকৃতি থেকেই সে শিখেছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনো কিছুই দুনিয়াতে এক্সিস্ট করে না। যা এক্সিস্ট করে সেটাকে আমরা নতুন ভাবে দেখতে এবং নতুন ভাবে চিন্তা করতে আমাদের পারসেপশনের দ্বারা বৃহৎ দৃষ্টি দিয়ে দেখি আর কি। অ্যান্সার বলো, কার হচ্ছে অঙ্কটা? হ্যালো?
দিশা, মান্নান, বকুল কেউ আছো তোমরা? কি ভাইয়া? বলো অ্যান্সারটা কত আসছে? ব্যাস বলা রয়েছে ডি 10, মানে ব্যাসার্ধ d/2 বা 5 মিটার। উচ্চতা জানি না, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো এম বা ওয়াটারের ম্যাস। ওয়াটারের ম্যাস বের হবে এই পুরো এই জিনিসটার আয়তনকে যদি আমরা ওয়াটারের ঘনত্ব দিয়ে গুণ করে দিই। এটার আয়তন বের করতে গেলে লাগবে পাই আর স্কয়ার এইচ, সিলিন্ডারের আয়তনের সূত্র। পাই আর স্কয়ার মানে হলো বৃত্তটা, বৃত্তের সাথে উচ্চতাটা গুণ করে দিলে পাই আর স্কয়ার হলো উচ্চতা, পুরো উচ্চতা দিয়ে গুণ করে দিলে আমরা আয়তন পেয়ে যাচ্ছি। আর পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব দিয়ে গুণ করে দিলাম। এখন আমার কাছে আর আছে, তাই আমি এখানে পাই আর স্কয়ার বসিয়ে দিলাম, 10 কিউব আলাদা রাখলাম, শুধু এইচটা পেলেই কাজ হয়ে যাবে, অঙ্ক শেষ। তো আমরা এইচ বের করার জন্য এখন আমাদের ঘনত্বের যেহেতু দেওয়া রয়েছে ঘনত্বের সূত্র লিখি। এখানে কতখানি চার্জ আছে সেটা না বললে তোমরা অঙ্কটা করতে পারতেছিল না, তাই না? এখানে চার্জ বলে দিতে হবে। এম আই রাইট? তোমাদের কাছ থেকে মানে ইটা আসে না কেন? আমি তো তোমাদের আগেই বলছি যে আমি যখন প্রশ্ন দেব তখন ওটার মধ্যে অনেকগুলো ডেটা কম থাকার সম্ভাবনা আছে। তোমরা কি বলতে পারো এখন চার্জ দিলে অঙ্কটা করতে পারবা নাকি তাও পারতেছ না? আচ্ছা, এটাকে মনে করো, এটা মনে করো 500 কুলম্ব দেওয়া হলো। 500 কুলম্ব বেশি হয়ে যায় অনেক নাকি? আচ্ছা থাক, সমস্যা নেই। 500 কুলম্ব বিভব উপরে তাহলে 500 ডিভাইডেড বাই নিচে কি বসাবো? নিচে ক্ষেত্রফল বসাইতে হবে। ক্ষেত্রফলের মধ্যে পাই 2 পাই আর এইচ, এটা হলো এই যে বক্রতলের ক্ষেত্রফল হলো। বাকি রয়েছে একটা পায়ের স্কয়ার। এখানে কিন্তু তুমি এখানে যেটা শিখছিলে এখানে দুইটা পায়ের স্কয়ার ছিল, কারণ আমি দুইটা মুখই বন্ধ রাখছিলাম। এখন কিন্তু দুইটা মুখ বন্ধ না, একটা মুখ ওপেন। তো ওইখানের ওইটুকু কিন্তু ফাঁপা, ওইটুকুর ক্ষেত্রফল নেওয়া যাবে না, এখানে শুধু পায়ের স্কয়ার হবে। এখানেই কিন্তু তোমার বেসিক টেস্ট হয়ে যাচ্ছে। এইটুকুর মধ্যে এখন ডেল্টার মান আছে 3 বসিয়ে দাও, 2 পাই আর এর মান আছে 5, এইচ এর মান জানো না, পাই আর এর মান 5 স্কয়ার বসিয়ে দাও। এই সমীকরণের মধ্যে শুধু এইচ এর মানটা জানো না, এখান থেকে এইচ পাওয়া যাবে কিনা? যাবে। ধরো এইচ এর মান আসলো স্টার, এই স্টারটাকে এখানে বসিয়ে দিলে অঙ্ক শেষ। বুঝছো কি বুঝো নাই? সবাই বুঝছো? ওকে। কিন্তু তোমরা চার্জ বা কিছু দিতে হবে এই কথাটা বলবা, মানে মনে রাখবা আমি যেখানে অঙ্ক করতে দেব এখানে ডেটা মিসিং থাকার সম্ভাবনা আছে। আর বিশেষভাবে যদি কোনো হোমওয়ার্ক দেই তাহলে এটা 100% ধরে নিবা যে হোমওয়ার্কের মধ্যে ডেটা মিসিং আছে। অনেক তথ্য তোমাদের দেবই না আমি, অঙ্ক করা যাবে সেই অঙ্ক তোমাদের দেবই না আমি। তুমি বরং করে করে বের করে আনবা যে ভাইয়া এই তথ্যটা দিলে অঙ্কটা করা যেতে পারে। কি অঙ্ক করতে কি লাগবে সেটা বের করা তোমার আসলে একটা চ্যালেঞ্জ, যেটা তোমরা নিজেরা নিবা। আচ্ছা, আমি আসলে আর আগাইতে চাচ্ছি না, ছেড়ে দেবো। পড়েছে অনেক, আজকে নতুন চ্যাপ্টার, এখানে বেশি পড়বো না। আবার সেকেন্ড পেপার বেশি করবো, ফার্স্ট পেপার কম পড়বো, এরকম করবো।